আজকে আমরা দেখবো কেপিসিএল কোম্পানিটা নিয়ে। আম, এটা চার্ট সাথে কিছু ফান্ডামেন্টাল ইস্যু, এটা নিয়ে আমার যে দৃষ্টিভঙ্গি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। কেপিসিএল কোম্পানির চার্টটা যদি আমরা ডে 1 চার্টটা দেখি, ডে 1 ক্যান্ডেলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মুভিং অ্যাভারেজ ইয়েলো কালারটা হলো 200 ইএমএ, ব্লু কালারটা হলো 55, সাদা কালারটা হলো 100 ইএমএ। এখন ডে 1 ক্যান্ডেলে ইএমআই হিসেবে যদি দেখি, তাহলে ইএমআই সেপ্টেম্বর মাসে 55 ইএমআই, যেটা সেটা সেপ্টেম্বর আগস্টের 27 তারিখ 55 কে ওভার ল্যাপ করে সে 100 100 কে হচ্ছে ওভারল্যাপ করে সে 200 ইএমআই তে রিটেস্ট করলো, রিজেকশন আসলো, কারণ এটা একটা ডাইনামিক রেজিস্ট্যান্ট। এবং এই যে রেজিস্ট্যান্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একবার, দুবার, তিনবার, চারবার, চারবার সে এখান থেকে প্রাইসটা রিজেক্ট করেছে। আমার মানে আমি আশা করেছিলাম এবার হয়তো এইটা, যেহেতু চতুর্থবার এসে সে এই ডাইনামিক রেজিস্ট্যান্টটা ট্রাই করতেছে, এবার হয়তো সে ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে সে তার যে লং টার্ম আর একটা ডাইনামিক সাপোর্ট এবং সেটার সাথে ফিবো 23 অথবা 50 যে এক্সটেনশন ধরলে আম, এইটা 17 টাকা 80 পয়সা বা 50 পয়সা বা 16 টাকা 60 পয়সা চলে যাওয়ার কথা। কিন্তু আমার মনে হচ্ছে ইন্ডেক্সের কারেকশনের কারণে আমরা এইবার এইটা থেকে সেই প্ল্যানটা আমাদের এক্সিকিউট হইতে ডিলে হচ্ছে। এখন যদি কেপিসিএলটা যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখি, উইকলি ক্যান্ডেলে দেখলে দেখা যাচ্ছে এটা একটা লং টাইম একটা চ্যানেলের ভিতরে মেনটেন করতেছে সেই 2015 সাল থেকে, এবং মাঝে মাঝে দুই একবার চ্যানেল থেকে স্পাইক করছে, সেটা আমরা কাউন্ট করলাম না। কিন্তু সেই চ্যানেলটা চলে, আমি চ্যানেলটা যদি আমরা দেখি, তাহলে এই চ্যানেল যে মিডল অংশটা, মানে সেই ডাইনামিক এইটাকে আমরা যদি ধরে থাকি, তাহলে সেটাও কিন্তু ফিভো 38 অথবা যদি ফিভো 50% এক্সটেনশন ধরি, তাহলে সেটা 17.5 বা 15-16 টাকা, এই দুইটা জোনকে মেনশন করতেছে। তার মজার ব্যাপার হলো, বড় একটা ডাইনামিক চ্যানেলের ভিতরে আর একটা ছোট ডাইনামিক চ্যানেল। আমাদের এইরকম ছোট ছোট উইকলি থেকে ডে, ডে থেকে উইকলি, ইভেন মান্থলি, চেক মান্থলি অ্যাভারেজ, মান্থলি মুভিং অ্যাভারেজ আর মান্থলি ক্যান্ডেল। এখন আমরা যদি মান্থলি ক্যান্ডেলটা যদি আমরা ট্রাই করি, দেখি তাহলে মান্থলি ক্যান্ডেল এখানে কি দেখা যাচ্ছে। মান্থলি ক্যান্ডেলে আমরা একটা এখানে লোয়ার সাপোর্ট থেকে ডাইনামিক যে সাপোর্ট, সেইটা থেকে আমরা একটা, এটা জুলাই মাসে একটা ভালো একটা মুভমেন্ট দেখছি, তো আগস্ট মাসে একটা মুভমেন্ট ছিল। এখন অক্টোবর মাসে, যেটা সেপ্টেম্বর মাসে, সেটা সেটা কারেকশন হতে পারে, বা মাস এখনো শেষের 2 4 5টা ওয়ার্কিং ডে আছে, সেটা যদি জানি না কি হবে। তো আই থিঙ্ক এইটা আগে আমাদের ব্রেকআউট করতে হবে। ব্রেকআউটটা আমাদের ডে 1 থেকে কনফার্মেশন নিতে হবে। এখন দেওয়ার যদি আমরা কনফার্মেশন নেই, দেখি প্রাইস 100 ইএমআই উপর থেকে রিজেক্ট আছে এখনো, এবং 50, আজকে 50-র উপরে সে একটা, এটা মজার ব্যাপার, 55-এর উপর সে একটা ডোজি ক্রিয়েট করছে। এখন আমরা যদি এখানে, আমার এন্ট্রি অনেক আগে এখানে নেওয়া, আমার পার্সোনালি আমি এখানে এন্ট্রি নেওয়া 9 টাকা 20 পয়সা। আমাদের উচিত ছিল এখানে কিছু পার্সিয়ালি প্রফিট টেক করা, এখানে কিছু পার্সিয়ালি প্রফিট টেক করা, এবং এই 38 বা 50-তে আসলে আমরা তখন চিন্তা করব আমরা কি 80% 70% না 100% ছেড়ে দিব। সেটা মানে টেকনিক্যালি সেটা আমাদের ওই সময় চিন্তা করতে হবে। তো এখন যদি এখানে যদি কেউ এন্ট্রি নিতে চায়, তাহলে তাহলে যদি 11 টাকা হয়, তা এসএল নিতে হবে 10 টাকা, 10 টাকার নিচে, 9 টাকা 90। তাহলে আমরা যদি 9 টাকা 90-তে এসএল নেই, তাহলে 1 টাকা 10 পয়সা করে পড়ে, তাহলে অলমোস্ট 11% আমাদের একটা এসএল থাকে।
11% এসএল এ আমাদের প্রফিট টার্গেটটা হচ্ছে 15 টাকা, দ্যাট মিন 4 টাকা। 4 টাকা, যদি 38 ধরি তাহলে হলো 16 টাকা, 5 টাকার মতন আসবে। আর 50 ধরলে 17 টাকা, 50 টাকা, সেক্ষেত্রে 6 টাকা। মানে 40 থেকে 50% আমাদের প্রফিট মার্জিন থাকে। তো 11% রিস্ক নিয়ে 40 থেকে 50%, 1:4 বা 1:5, আই থিঙ্ক এটা একটা গুড সেট আপ। এখন ফান্ডামেন্টালটা যদি আমরা ক্যাপিটালে যদি দেখি, এখানে দুইটা জিনিস দেখার বিষয় আছে। সেটা হলো যে আমরা যদি নিউজ সেক্টরটা যদি দেখি, সেটা হলো 23শে জুলাই একটা নিউজ আছে 2025 সালের। আমরা দেখি 23শে জুলাই এটা নিউজ 2025 সালে, সেই নিউজটা দেখা আছে কেপিসিএল তার একটা পাওয়ার প্লান্ট সেল করতেছে টার্কিশ একটা কোম্পানির কাছ থেকে। মোস্ট প্রবাবলি টার্কিশ, হ্যাঁ টার্কিশ একটা কোম্পানির কাছ থেকে। তো এইখানে তো সেল করলে তার তো কিছু, সেটার একটা প্রাইস পাবে বা একটা রেভিনিউ আসবে। সেই রেভিনিউটা সে কি করবে, পুঁজিবাজারে যেহেতু সে এখানে ইনভলভ। তো এটা আমরা তো লিন্ডে যদি আমরা তো পিভিএস দেখি, গত বছর মোস্ট প্রবাবলি গত বছর লিন্ডে তার একটা সিস্টার কনসার্ন সেল করে দিয়েছিল। তো সেই করার টাকাটা একটা এপিএস এর মাধ্যমে পুঁজিবাজারে তার যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে যেটা ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন দেখছিলাম লিন্ডে একটা অনেক বড় একটা প্রাইস হাইক করছিল। তো আমরা জানি না যে, আমি জানি না, আপনারা হয়তো জানতে পারেন, কেপিসিএল তার এই প্ল্যানটা সেল করার পরে যে রেভিনিউটা বা আসবে সেটা ও কিভাবে ডিস্ট্রিবিউট করতে চায়। এইটা একটা পয়েন্ট আছে, সেটা আমাদের তার তার ডিক্লারেশনের পর্যন্ত ওয়েট করতে হবে। আর একটা যেটা পয়েন্ট হলো, সেটা 2024 সালের 27শে অক্টোবরের একটা নিউজ। 27শে অক্টোবরের নিউজটা যদি আমরা একটু চেক করি, অক্টোবর, ওকে। এই নিউজটা একটা জিনিস যেটা আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, এই কেপিসিএল কিন্তু হলো পটুয়াখালীতে একটা ইউনাইটেড পায়রা পাওয়ার প্ল্যান্ট আছে ইউপিপিএল, সেটা 35% শেয়ার হলো কেপিসিএল এর এই কোম্পানিতে, মানে সাথে 35% ওই ইউপিপিএল এর প্রফিট মার্জিন কেপিসিএল এর পাচ্ছে। এবং সেটা গত বছর 17 কোটি প্লাস টাকা সেটা ওরা কেপিসিএল পেয়েছিল। তো কেপিসিএল এর দুইটা ইউনিট বন্ধ থাকুক অথবা একটা ইউনিট বন্ধ থাকলে সে কিন্তু এখান থেকে একটা প্রফিট মার্জিন পাচ্ছে। এটা একটা গুড সাইন। তো ফান্ডামেন্টাল এইটুকুই, কিন্তু টেকনিক্যালটা খুব ভালো ভালো লাগছে আমার কাছে ফান্ডামেন্টালের তুলনায়। আর ডেপ্ট, জিরো ডেপ্ট কোম্পানি, রিজার্ভে ভালো একটা অ্যামাউন্ট আছে 331 কোটি টাকার ভিতর, হ্যাঁ 31 কোটি টাকা। তো এই হলো কেপিসিএল এর আমার দৃষ্টিকোণ। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কেপিসিএল নিয়ে। ধন্যবাদ সবাইকে।